গুজরাট থেকে না গাঁজা ফাঁজা খেয়ে এখানে এসে যা ইচ্ছা তাই বলে যায়। গাঁজা খোর অমিত শাহ। যার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস স্লোগান তোলে, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলবেন অমিত শাহকে, সে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বলবে। আরে তৃণমূল আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলুন যে তারা যে স্লোগানটা তুলেছিল সেই স্লোগানের তাৎপর্য কত। মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট ডেট অফ এনিউমারেশন সাবমিশন সেদিন নিজেও এসআইআর এর যে এনিউমারেশন ফর্মটা ছিল সেটা ফিল আপ করে নির্বাচন কমিশনকে জমা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব বিএলওর সাথে দাঁড়িয়ে নিজের সমাজ মাধ্যমে ফটোটাও পোস্ট করেছে। তাই আমি মনে করি যে এক বাপের বেটা তৃণমূল না এক বাপের বেটা বিজেপি, সেইটা বিজেপি প্রমাণ করে দিয়েছে। তৃণমূল কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আগামী দিন প্রাসঙ্গিক রাখবেন? তাহলে তারপরে দেখা যাবে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে, আমি মনে করি বয়স হলে বুদ্ধি বিভ্রাট হয়, ওটাই কল্যাণবাবুর হয়েছে, এর বাইরে কিছু নেই। 2.5 কেজির রূপোর তলোয়ার দিতে পারে, 150 কেজির ফেন্সিডিল দিতে পারে, তারপর বোমা দিতে পারে, এটাই তো ভবিতব্য। তৃণমূল শেষ যাত্রায় নিজের বুক ফাটা আর্তনাদের প্রকাশ করছে। এই আর্তনাদ দেখে গোটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে তৃণমূলের স্থান পশ্চিমবঙ্গে। তৃণমূল ইস্যুহীনতায় ভুগছে, তো তৃণমূল দিলীপ দাকে নিয়ে চর্চা করবে, রাহুল দাকে নিয়ে চর্চা করবে, শ্রমিক দাকে নিয়ে চর্চা করবে, এটাই তো। কারণ পশ্চিমবঙ্গের মানুষের সাথে সাথে তৃণমূলও মেনে নিয়েছে যে বিজেপি বিকল্প এবং আগামী দিন বিজেপি এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। দেখুন, পার্থভৌমিক আগে নিজের শিক্ষাগত যোগ্যতাটা প্রমাণ করুক। তৃণমূলের শিক্ষাগত যোগ্যতা মানে পিঠে বানানো। তৃণমূলের শিক্ষাগত যোগ্যতা মানে তৃণমূলে মানুষ মরবে, তৃণমূল লড়াইয়ে তৃণমূলও মরবে, মানুষ যেখান থেকে সহায়তা পায়, কেন্দ্রীয় সরকারি প্রকল্প পিএম পোষণ, যেখান থেকে বাচ্চাদের খুদেদের খাদ্য অ্যালটমেন্ট হয়, সেইখান থেকে টাকাকে সাইফিন করে চেক সই করে তৃণমূলের ক্ষতিপূরণ মেটাচ্ছে। রচনা ব্যানার্জি যা কিছু হতে পারে, রচনা ব্যানার্জির স্বামী যে কিছু হতে পারে, ঠিক আছে, কিন্তু এইটুকু মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি মানেই সে ভারতীয়, এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে যে সেটা নয়। আত্মবিশ্বাসী হতেই পারেন, উনি তো চিমনির ধোঁয়া দেখলেই বলেন ধোঁয়া ধোঁয়া, কারখানা হচ্ছে। এরকম আত্মবিশ্বাস আমার মনে হয় একজন এমপির থাকা উচিত নয়। আর এরকম আত্মবিশ্বাসী এমপি যদি থাকে, তাহলে কোন দিন দেখতে পাবো এই এমপিরাই পশ্চিমবঙ্গে রয়েছে। বাংলার মানুষ সুইসাইড করে ফেলেছে এই এমপিদের দেখে। এই এত ধোঁয়া দেখলেই যিনি ইন্ডাস্ট্রির কথা বলেন, তার মাথাতেই নেই যে গত 14 বছরে প্রায় 6,500-এর অধিক ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিচ্ছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় 214 মানুষকে দেখিয়ে, এতদিন কি ছিল 213, যা খুশি করো, এবার 214 মানুষকে মারো। 213 214 নয়, এমন না হয়ে যায় তৃণমূল কংগ্রেস 14তে নেমে যায়। প্রত্যেকটা স্পিড ব্রেকারে মানুষ লিখে রেখেছে এবং কালের দেওয়ালে মানুষ লিখে রেখেছে যে তৃণমূল নয় বিজেপিকে চাই। সব তৃণমূল কর্মী, ওগুলো মহিলা, ঠিক আছে, আমরা মহিলাকে অপমান করি না, কিন্তু ওনারা সব তৃণমূল করেন, ওনারা ভোট ব্যাংক। ওনাদের পয়সার মাধ্যমে ভয় ঢুকিয়ে রেখে দিয়েছেন যে ওনারা সেই কথাবার্তাগুলো সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যমের সামনে না বললে শাহজাহানের মতো জাহাঙ্গীর পিঠে বানাতে ডেকে নেবেন। স্বাভাবিক না? এটাই তো পশ্চিমবঙ্গ। সংস্থান মানে ঘুগনি বিক্রি, চা বিক্রি নয়। কর্মসংস্থান মানে যাতে নিজের আর্থসামাজিক উত্তরণের পথে মানুষ এগোতে পারে, এটাই তো। রাষ্ট্রবিজ্ঞান তো তাই বলছে। তৃণমূল মূর্খের স্বর্গে বাস করছেন। আবার বলছি, মানুষ মূর্খ হয়েছে, আগামী দিন মানুষ মূর্খ হবেন না। মানুষের ভোটেই তৃণমূলের পরাজয় হবে। যে মহিলা গিয়ে এক লক্ষ্মীর ভান্ডার নিয়ে অভিষেক, দাদা বলছি, ওরা গুজরাট থেকে গাঁজা ফাজা খেয়ে এসে এখানে যা ইচ্ছা তাই বলে যায়। কল্যাণ ব্যানার্জি সরাসরি অমিত শাহকে কটাক্ষ করে বলছেন যে গাঁজাখোর অমিত শাহ, সিদ্দিখোর গাঁজাখোর। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলতে পারেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি সুস্থ মস্তিষ্কে বলেছেন না অসুস্থ মস্তিষ্কে বলেছেন? এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগে বক্তব্য রাখার আগে স্পষ্ট করে দেওয়া উচিত ছিল। উনি সুস্থ মস্তিষ্কে বলছেন না অসুস্থ মস্তিষ্কে উনি কথা বলছেন। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি মন্তব্য করব বলুন তো? যার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস স্লোগান তোলে, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলবেন অমিত শাহকে, সে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বলবে। আরে তৃণমূল আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলুক যে তারা যে স্লোগানটা তুলেছিল সেই স্লোগানের তাৎপর্য কতটা, তারপর আমরা তার বক্তব্য দেবো। তার আগে আমরা মনে করি না এই বক্তব্যের কোনো প্রত্যুত্তর দেওয়া উচিত বলে। দাদা বলছি, উনি রাহুল সিনহাকেও উদ্দেশ্য করে বলেছেন যে রাহুল সিনহার হিম্মত থাকে তো করে দেখাক, ও যদি এক বাপের বেটা হয় তো করে দেখাক। মানে রাহুল সিনহাকে বলছেন প্রমাণ কর তুই এক বাপের বেটা কিনা, এমন করে রাহুল সিনহাকে বলছেন।
দেখুন, বিজেপি প্রমাণ করে দিয়েছে বিজেপি এক বাপের বেটা। যারা এসআইআর কে বলেছিল লাগু হতে দেব না, যারা ওয়াকফ আইনকে বলেছিল এই পশ্চিমবঙ্গের মাটিতে লাগু হতে দেব না, তারাই তো শেষমেশ ওয়াকফকে কাছে টেনে নিল, তারাই তো এসআইআর কে মান্যতা দিল। যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট ডেট অফ এনিউমারেশন সাবমিশন যেদিন, সেদিন নিজেও এসআইআর এর যে এনিউমারেশন ফর্মটা ছিল সেটা ফিল আপ করে নির্বাচন কমিশনকে জমা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব বিএলওর সাথে দাঁড়িয়ে নিজের সমাজ মাধ্যমে ফটোটাও পোস্ট করেছে। তাই আমি মনে করি যে এক বাপের বেটা তৃণমূল না এক বাপের বেটা বিজেপি, সেইটা বিজেপি প্রমাণ করে দিয়েছে। তা বলে আমরা এটা বলছি না যে এসআইআর বা যে কোনো সাংবিধানিক প্রসেস বিজেপি দ্বারা পরিচালিত হয়, কিন্তু সাংবিধানিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করবার মতো হিম্মত কোনো রাজনৈতিক দল নেই, কোনো রাজনৈতিক দলের নেই। তাই দেখুন, রাহুল সিনহাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, দেখুন উনি আগামী দিন তৃণমূলে কতটা প্রাসঙ্গিক থাকবেন এটা তৃণমূলই জানেন। এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তো ছেড়েই দিন, তৃণমূল কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আগামী দিন প্রাসঙ্গিক রাখবেন? তাহলে তারপরে দেখা যাবে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে, আমি মনে করি বয়স হলে বুদ্ধি বিভ্রাট হয়, ওটাই কল্যাণবাবুর হয়েছে, এর বাইরে কিছু নেই। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মিলন মেলাতে কাজল শেখকে 2.5 কেজি রূপোর তলোয়ার উপহার দেওয়া হলো, কি বলবে? 2.5 কেজির রূপোর তলোয়ার দিতে পারে, 150 কেজির ফেন্সিডিল দিতে পারে, তারপর বোমা দিতে পারে, এটাই তো ভবিতব্য। কারণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বোমা শিল্প হয়েছে, ইন্ডাস্ট্রি আসেনি, বোমা শিল্প হয়েছে। বোমা শিল্পের সাথে সাথে বোমা বিস্ফোরণে প্রান্তিক মানুষ নিজের প্রাণ বলিদান দিয়েছেন। ডায়মন্ড হারবারে যে বোমা বিস্ফোরণ হয়েছিল ফ্যাক্টরিতে, তা তো গোটা পশ্চিমবঙ্গ সাক্ষী রয়েছে। মানে যত পরিমাণেই ওনাকে তলোয়ার দেওয়া হোক, তৃণমূল মানেই তলোয়ার, তৃণমূল মানেই বোমা, তৃণমূল মানেই বন্দুক, তৃণমূল মানেই চুরি, তৃণমূল মানেই সিন্ডিকেট, তৃণমূল মানেই মানুষের দৈনন্দিন জীবনে হস্তক্ষেপ করে মানুষকে বিপথে পরিচালিত করে দেওয়া। দিস ইজ ফ্যাক্ট। এইবার তৃণমূলকে বিসর্জন দেওয়ার পথ তৈরি করে দেবে বাংলার মানুষ, আর বাংলার মানুষ সেই রাস্তাটা তৈরি করে রেখেছে। তৃণমূল শেষ যাত্রায় নিজের বুক ফাটা আর্তনাদের প্রকাশ করছে। এই আর্তনাদ দেখে গোটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে তৃণমূলের স্থান পশ্চিমবঙ্গে নেই। বলছি, অমিত শাহের বাংলা সফরে আসার পরের থেকেই আমরা দিলীপ বাবুকে দেখতে পাচ্ছি। তো উনি অনেকটা আগের থেকে অনেকটা বেশি সক্রিয় হয়েছেন, ওনাকে রাজ্য রাজনীতিতে অনেকটা বেশি আরো সক্রিয় হতে দেখা গেছে। সেই ক্ষেত্রে তৃণমূলের অনেকে কটাক্ষ করে বলছে যে মানে দিলীপ ঘোষ নাকি বিজেপির আইসিইউ এর ডাক্তার। দেখুন, দিলীপ ঘোষ দলের নেতা ছিলেন, দিলীপ ঘোষ দলের নেতা আছেন, আগামীতে আমরা বিশ্বাস করি দিলীপ দা দলের নেতা থাকবেন। তিনি দীর্ঘদিনের পুরনো লড়াকু নেতা ভারতীয় জনতা পার্টি। আমাদের দলের সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক দা সরাসরি বলে দিয়েছিল যে উনি এতদিন রণকৌশল তৈরি করছিলেন, এবার সেটা উনি বাস্তবায়ন করবেন। দিলীপ দাকে নিয়ে তৃণমূল ইস্যুহীনতায় ভুগছে, তো তৃণমূল দিলীপ দাকে নিয়ে চর্চা করবে, রাহুল দাকে নিয়ে চর্চা করবে, শ্রমিক দাকে নিয়ে চর্চা করবে, এটাই তো। কারণ পশ্চিমবঙ্গের মানুষের সাথে সাথে তৃণমূলও মেনে নিয়েছে যে বিজেপি বিকল্প, এবং আগামী দিন বিজেপি এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। কারণ বিজেপি ছাড়া প্রান্তিক মানুষকে সহায়তা প্রদান করবার মতো এই মুহূর্তে ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল নেই। প্রত্যেকটা রাজনৈতিক দল মানুষকে বার্তা দিয়েছেন, মানুষকে প্রত্যাশা জাগিয়েছেন, কিন্তু মানুষকে প্রতারণা করেছে কংগ্রেস, তৃণমূল, অতীতে সিপিএম। মানুষ শিক্ষা নিয়েছেন এবং সেই শিক্ষার প্রতিফলন 26 সালের নির্বাচনে পরিষ্কার হয়ে যাবে। না, বলছি বিধায়ক পার্থ ভৌমিক উনি হচ্ছে শুভেন্দু অধিকারীর যে শিক্ষাগত যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। উনি বলছেন যে শুভেন্দু অধিকারী মাধ্যমিকে কত পেয়েছিলেন, কোন ডিগ্রি পেয়েছিলেন, সেগুলি সব জানাতে হবে। দেখুন, পার্থ ভৌমিক আগে নিজের শিক্ষাগত যোগ্যতাটা প্রমাণ করুক। তৃণমূলের শিক্ষাগত যোগ্যতা মানে পিঠে বানানো। তৃণমূলের শিক্ষাগত যোগ্যতা মানে তৃণমূলে মানুষ মরবে, তৃণমূল লড়াইয়ে তৃণমূলও মরবে, মানুষও মরবে, এবং মানুষ মরবার পর ওই যে আপনারা তো বকটুই থেকে শিক্ষা নিয়েছেন, বকটুইয়ে 12টা মুসলমানকে পুড়িয়ে দেওয়া হল।
তারাও তৃণমূল করতো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, কি সিলিন্ডার ব্লাস্ট করেছে না টিভি ব্লাস্ট করেছে। তারপর মানুষ যেখান থেকে সহায়তা পায়, কেন্দ্রীয় সরকারি প্রকল্প PM পোষণ, যেখান থেকে বাচ্চাদের খুদেদের খাদ্য অ্যালটমেন্ট হয়, সেইখান থেকে টাকাকে সাইফুন করে চেক সই করে তৃণমূলের ক্ষতিপূরণ মেটাচ্ছে। তো শিক্ষাগত যোগ্যতা কাদের আছে আর কাদের নেই ওনার কার্যকলাপ থেকেই পরিষ্কার। তাই আর বলতে চাই না, তৃণমূলের পরিচয় দিয়ে দিয়েছে এবং সেই পরিচয়ের ভিত্তিতে মানুষ রেজাল্ট তৃণমূলের রিপোর্ট কার্ড তৈরি করে নিয়েছেন এবং সেই রিপোর্ট কার্ড অনুযায়ী মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করবে। না বলছি হিয়ারিং প্রসঙ্গে নির্বাচন কমিশন হয়রানি করছে বলছেন রচনা ব্যানার্জি, কি বলবেন? দেখুন, রচনা ব্যানার্জি আবার নির্বাচন কমিশন কি বোঝেন, উনি দিদি নাম্বার 1-এ ছিলেন। ওনার থেকেও হিয়ারিং এ ডাকা হয়েছিল। আরে বাবা, যারা বাংলাদেশি বা যারা বৈধ পরিচয়পত্র নেই তাদেরকে ডাকা হবে, এটাই তো স্বাভাবিক। রচনা ব্যানার্জি যা কিছু হতে পারেন, রচনা ব্যানার্জির স্বামী যে কিছু হতে পারেন, ঠিক আছে, কিন্তু এইটুকু মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি মানেই সে ভারতীয়, এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে যে সেটা নয়। তৃণমূল কংগ্রেসে কারা থাকে? লাভলি খাতুন, কারা থাকে? শ্রাবন্তী মণ্ডল, কারা থাকে? মোস্তাক মোর্শেদ, কারা সমর্থন করে? সাদ রানী, কারা সমর্থন করে? জাভেদ মুন্সি। তো সমস্ত রকমের টেররিস্ট অর্গানাইজেশন, পাকিস্তানের মানুষ, বাংলাদেশের মানুষ, এরাই তো তৃণমূলের ভোট ব্যাংক। তো রচনা ব্যানার্জি প্রশ্ন তুলবেন না তো কে প্রশ্ন তুলবেন? দেখুন, রচনা ব্যানার্জি মনে হতে পারে ওনার হয়রানি হয়েছে, কিন্তু এই হয়রানিটা ওনার ভবিতব্য ছিল এবং এটা হওয়ারই ছিল। তাই যে যাই বলুক, যে যত প্রশ্ন, যে যত তরজাইকেই উত্থাপন করুক, যারা বৈধ পরিচয়পত্র দিতে পারবেন না তাদেরকে প্রশ্নের উত্তর মানুষের কাছেই দিয়ে যেতে হবে। রচনা ব্যানার্জি বলছেন 26-এ আবার সবুজ আবির নিয়ে খেলা হবে, আত্মবিশ্বাসী উনি। উনি আত্মবিশ্বাসী হতেই পারেন, উনি তো চিমনির ধোঁয়া দেখলেই বলেন ধোঁয়া ধোঁয়া, কারখানা হচ্ছে কারখানা হচ্ছে। এরকম আত্মবিশ্বাস আমার মনে হয় একজন এমপির থাকা উচিত নয়। আর এরকম আত্মবিশ্বাসী এমপি যদি থাকে তাহলে কোন দিন দেখতে পাবো এই এমপিরাই পশ্চিমবঙ্গে রয়েছে। বাংলার মানুষ সুইসাইড করে ফেলেছে এই এমপিদের দেখে। এই এত ধোঁয়া দেখলেই যিনি ইন্ডাস্ট্রির কথা বলেন তার মাথাতেই নেই যে গত 14 বছরে প্রায় 6,500-এর অধিক ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে এবং যে ইন্ডাস্ট্রিগুলো গেছে সেগুলো এক বৃহৎ ইন্ডাস্ট্রি ছিল। জেকে টায়ার্স, ইউরেকা ফোর্বস, গ্যালান্ট ইস্পাত, নেটওয়েব টেকনোলজিস, তারপরে গ্রিন প্যানেল স্ট্যান্ডার্ডস, ন্যাশনাল ইন্ডাস্ট্রিজ, সেঞ্চুরি এনকা, এরকম প্রচুর, ক্রপস্টার অ্যাগ্রো, এরকম প্রচুর কোম্পানিজ চলে গেছে। তো আমার মনে হয় রচনা বন্দ্যোপাধ্যায় একটু পড়াশোনা করে আসুক, ওনার শিক্ষাগত যোগ্যতাটা পার্থভৌমিক একটু নির্ধারণ করুক, তারপর বাদবাকিটা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেবে পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্টের পর। হ্যাঁ বলছি, একদিকে শুভেন্দু অধিকারী বলছেন 200 নয় 220টি আসন পাবো, অন্যদিকে অভিষেক হুঙ্কার দিচ্ছে যে 214টির বেশি আসনে জিতবে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিচ্ছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় 214 মানুষকে দেখিয়ে, এতদিন কি ছিল 213 যা খুশি করো, এবার 214 মানুষকে মারো। দেখুন, তৃণমূল কংগ্রেস যতই হুঙ্কার দিক, পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে ফেলেছেন পশ্চিমবঙ্গের মানুষ কাকে ভোট দেবেন। আরে বিহার নিয়ে তো অনেক চর্চা হয়েছিল, কলকাতা টিভির প্রতিবেদনে আমরা দেখেছিলাম সেখানে নাকি লালু প্রসাদ যাদব সরকার গড়ে ফেলেছেন। আরে বাবা, বিশাল ব্যাপার, তারাই একমাত্র প্রতিবেদন চালিয়েছিল। প্রত্যেকটা গলিতে গলিতে ঢুকেছে আর বাম্পারে হোঁচট খেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গের মানুষ সেই স্পিড ব্রেকারটা তৈরি করে রেখেছেন। 213 214 নয়, এমন না হয়ে যায় তৃণমূল কংগ্রেস 14তে নেমে যায়। প্রত্যেকটা স্পিড ব্রেকারে মানুষ লিখে রেখেছে এবং কালের দেওয়ালে মানুষ লিখে রেখেছে যে তৃণমূল নয়, বিজেপিকে চাই, বাঁচতে চাই বিজেপি। তাই হ্যাঁ বলছি, অভিষেকের জেলা সফরে বারুইপুরে যে সভা, সেখানে মহিলাদের উচ্ছ্বাস দেখা গেল। তারা বলছে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, আমরা কন্যাশ্রী পাচ্ছি, রূপশ্রী পাচ্ছি, আমরা দিদিকেই চাই। ওইগুলো সব তৃণমূল কর্মী, ওগুলো মহিলা, ঠিক আছে, আমরা মহিলাকে অপমান করি না, কিন্তু ওনারা সব তৃণমূল করেন, ওনারা ভোট ব্যাংক। ওনাদের পয়সার মাধ্যমে ভয় ঢুকিয়ে রেখে দিয়েছেন যে ওনারা সেই কথাবার্তাগুলো সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যমের সামনে না বললে শাহজাহানের মতো জাহাঙ্গীর পিঠে বানাতে ডেকে নেবেন। স্বাভাবিক না? এটাই তো পশ্চিমবঙ্গ, এটাই তো উন্নততর পশ্চিমবঙ্গ, এটাই এগিয়ে বাংলা, এটাই বাংলার মেয়ে। তো এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে যে যতই উচ্ছ্বাস দেখান, 1000 টাকা দেবেন
বউয়ের 1,000 টাকা, মায়ের 1,000 টাকা নিয়ে তো স্বামী নামবেন না ঘুগনি বিক্রি করতে, না? এটা তো মাথায় রাখা উচিত। কর্মসংস্থান মানে ঘুগনি বিক্রি, চা বিক্রি নয়। কর্মসংস্থান মানে যাতে নিজের আর্থসামাজিক উত্তরণের পথে মানুষ এগোতে পারে, এটাই তো রাষ্ট্রবিজ্ঞান তো তাই বলছে, যে মানুষের ওপিনিয়নের ভিত্তিতে মানুষ যেটা চায় সেটাই জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করে। তো এই বাস্তবায়নের জায়গাটায় যদি তৃণমূল হস্তক্ষেপ করে, তৃণমূল মনে করে না আমরা যা করছি ঠিক করছি, আমাদের বাইরে সবাই ভুল বলছে, তাহলে তৃণমূল মূর্খের স্বর্গে বাস করছেন। আবার বলছি, মানুষ মূর্খ হয়েছে, আগামী দিন মানুষ মূর্খ হবেন না। মানুষের ভোটেই তৃণমূলের পরাজয় হবে। যে মহিলা গিয়ে এক লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবাই উচ্ছ্বাস দেখাচ্ছেন, সেই মহিলা মুখে ভয় উচ্ছ্বাস দেখাচ্ছেন, দিনের শেষে সেই মহিলাও বিজেপিকে ভোট তারপরে 26-এ বিজেপি সরকার গড়বে। জয়রথ নিশ্চিত করে দিয়েছে, অমিত শাহ করে দিয়েছেন, নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন। বিজয়রথ গোটা পূর্ব ভারতে দৌড়বে। নরেন্দ্র মোদী, অমিত শাহ বাংলাকে নেবে, ডাবল ইঞ্জিন সরকার হবে, প্রান্তিক মানুষ আয়ুষ্মান ভারতের সহায়তা পাবে। যারা যারা এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিভিন্ন আমাদের আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হচ্ছেন, তৃণমূলকে টাকা দিয়ে সেই আবাস যোজনার ঘর নিতে হচ্ছে, এটা ফ্রিতে সরকার প্রদান করছেন, সেই জায়গা থেকে মানুষ সুরাহা পাবে। এবং ডাবল ইঞ্জিন সরকারের সাথে এই পশ্চিমবঙ্গ কৃষি উৎপাদন থেকে শুরু করে, মৎস্য উৎপাদন থেকে শুরু করে, চাল উৎপাদন থেকে শুরু করে, যেখানে যেখানে পিছিয়ে রয়েছে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে টেনে তুলবে নরেন্দ্র মোদী। গান্ধী পরিবার ছিলেন, গান্ধীরা বলেছিলেন যে আমরা অনেক উন্নয়ন করব, 70 বছরে তারা কিছু করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সরকারে গড়বার পর যে আমি 3 মাসের মধ্যে রাজ্যে 90% কাজ সেরে ফেলেছি। মানুষ বলছেন 90 কেন, 9% কাজও তো আমরা দেখতে পাচ্ছি না। তাই এই জায়গা থেকে নরেন্দ্র মোদী অঙ্গীকারবদ্ধ, বিজেপি অঙ্গীকারবদ্ধ। এবং সব থেকে বড় কথা, যখন গান্ধী আগ্রাসনে গোটা ভারতবর্ষের লিপ্ত ছিল, সেই সময় ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থান 11তম স্থান থেকে আর উঠে আসেনি। যদি সিঙ্গেল ডিজিটে কেউ নিয়ে আসতে পারেন, 3rd লার্জেস্ট ইকোনমির দিকে ভারতবর্ষকে নিয়ে যেতে পারেন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তাই মোদী ছাড়া বিকল্প মানুষ কেন, এই সমাজ কোনোদিন ভাবতে পারে।